নমস্কার সকলকে। আমি রঞ্জিতা ঘোষ। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন এবং আমাকে প্রপারলি শুনতে এবং ক্লাসটিকে প্রপারলি দেখতে পাচ্ছেন। আহ সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত নতুন পুরনো প্রত্যেকে আমার ক্লাসে। আম, এবং আমি আশা করছি যে আপনাদের প্রিপারেশন সঠিকভাবে চলছে। যারা নতুন তাদেরকে অনেক ওয়েলকাম, পুরনো সকলকে ওয়েলকাম। আম আমার চ্যানেলে যারা নতুন তাদের জন্য আমার একটু সামান্য ডিটেইলস আমি প্রত্যেকদিনই দিয়ে থাকি। সেরকম কিছু ডিটেইলস আমি আপনাদের সাথে ১ম এ শেয়ার করব। আমি নন্দিতা ঘোষ। আমি সাধারণত আপনাদের সিডিপি এবং বাংলা বিষয়টি দেখিয়ে থাকি। আ আ এবার অনেকের মনে হতে পারে যে কোন পরীক্ষার জন্য দেখিয়ে থাকে। আপনার পুরো ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে দাঁড়িয়ে যেখানেই আপনার বাংলা সাবজেক্ট থাকুক না কেন, কম্পিটিটিভ সেক্টর প্রত্যেকটা সেক্টরে আমি আপনাকে দেখিয়ে থাকি। সিডিপির ক্ষেত্রেও তাই। আহ তো সেই দুটো সাবজেক্টকে নিয়েই আমার কাজ এবং আপনাদের সাথে পথ চলা এবং সেই সাথে এই চ্যানেলটিকে তৈরি করা। চ্যানেলটির নাম নন্দিতা ঘোষ। আহ আশা করছি আহ চ্যানেলের যে ক্লাসেস গুলো আমরা দিচ্ছি বা আমি দিচ্ছি, আশা করছি সেগুলো আপনাদের কাজে লাগবে। আজকে যে ক্লাসটি আছে ব্যানার দেখে বুঝতেই পারছেন, আজকে ডাব্লিউবি আপার প্রাইমারি টেটে 2026-এর মার্চে যেটি হতে চলেছে তার উপর একটি হওয়া ক্লাস। এটা আমাদের 2 নম্বর ক্লাস। প্রত্যেকটি ক্লাসই আমরা রেকর্ডেড ভার্সনে দিচ্ছি, মানে আমি রেকর্ডেড ভার্সনে দিচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আর কেউ যুক্ত নেই। আমি একটু আপনাদের এক্সপ্লেন করে বলে দিই আমাদের ক্লাসেস গুলো কিভাবে চলছে। আমরা মার্চ মাস পর্যন্ত, যতদিন পর্যন্ত না ক্লাসের পরীক্ষা হচ্ছে, মানে নির্দিষ্ট এই পরীক্ষাটি হচ্ছে, আশা করছি কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হব না এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ক্লাসের দিকে এগিয়ে যাব এবং প্রত্যেকটা ক্লাস আমরা মার্চের কিছুদিন আগে পর্যন্ত শেষ করব, হাতে 10 থেকে 15 দিন আগে পর্যন্ত। সেম অ্যাজ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা শিডিউল করি না কেন, সেটা আমরা চেষ্টা করি যে সেই পরীক্ষাটাকে কভার আপ করার। ঠিক আছে? তার মানে ব্যাপারটা এটাই দাঁড়ালো যে যতদিন না আপনার পরীক্ষা হচ্ছে ততদিন ক্লাসেস গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সাথে সাথে বলে রাখি, ক্লার্কশিপেরও ক্লাস চলছে, সেই বিষয়গুলোতে আসবো। কবে কিভাবে ক্লাসেস হচ্ছে যারা নতুন দেখছেন তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি। ঠিক আছে? একটু বলে দিই আমি কি কি বার আপনাদের ক্লাস নিয়ে থাকি। আমি সোমবার, বুধবার এবং শুক্রবার এই 3 দিন আপনাদের ক্লাস নিয়ে থাকি। ভালো করে বুঝবেন, ইউপি কথার অর্থ আমি এখানে আপার প্রাইমারিকে বোঝাচ্ছি। একদিন আমি আপনাদের ক্লার্কশিপের বাংলা নিয়ে থাকি এবং প্রথম সোমবার দিন যেটি দেখলেন সেটিকে আমি আপনাদের সিডিপি নিয়ে থাকি। বিস্তারিত বর্ণনা আপনি প্রথম অর্থাৎ ফার্স্ট ক্লাসগুলোতে পাবেন। ঠিক আছে? যেখানে ইন্ট্রোডাকশন ক্লাস হিসেবে দেওয়া রয়েছে। শুক্রবার দিন যেটি হয় সেটি কিন্তু আরো একবার বাংলা, কিন্তু এই বাংলাটি ইউপি অর্থাৎ আপার প্রাইমারির ওপর হয়ে থাকে। ঠিক আছে? এই 3 দিন, এই গোটা সপ্তাহে 3 দিন আমি আপনাদের ক্লাস নিই। প্রত্যেক দিনের ক্লাস রেকর্ডেড ভার্সনে দুপুর সময় দুপুর 2টার সময় এই চ্যানেলে আপলোড হতে আপনি দেখতে পারবেন। চ্যানেলটির নাম নন্দিতা ঘোষ। যদি পুরো হ্যান্ডেলটি বলি আপনাকে, তাহলে বি অর সেল বাই নন্দিতা ঘোষ অ্যাকচুয়ালি। তো দুপুর 2টার সময় প্রত্যেক দিনের সাপেক্ষে আপনাদের যথারীতি ক্লাসেস গুলো যতদিন না পরীক্ষা হচ্ছে, সেটি ক্লার্কশিপের ক্ষেত্রে বলুন না কেন বা আপার প্রাইমারির ক্ষেত্রে বলুন না কেন, আমরা আপনাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হতে সাহায্য করবো। এক্ষেত্রে বলে রাখি, ক্লার্কশিপের জন্য মেইনসে যে বাংলাটা রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে থাকি। এক্ষেত্রে অনেকের প্রশ্ন হতে পারে যে আপনি যে আপার প্রাইমারি ক্লাসেস গুলো করাচ্ছেন, এই ক্লাসেস গুলো কি আমাদের ঠিকঠাক ভাবে কাজে লাগবে বা আর কোন জায়গায় কাজে লাগবে? এক্ষেত্রে বলে রাখি, আপনি অল ওভার ইন্ডিয়াতে বাংলা সাবজেক্ট নিয়ে যেখানেই টেট পরীক্ষা দেন না কেন, সেটি সিটেট হতে পারে, সেটি ডাব্লিউবি টেট হতে পারে, সেটি কোনো এস্টেট হতে পারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে হতে পারে কোনো টেট পরীক্ষা, আপনি কোনো টিচিং অ্যাপটিটিউড জাতীয় পরীক্ষা দিতে পারেন, সে প্রত্যেকটা জায়গায় আপনার সিটিপি সাবজেক্টটা কাজে আসবে এবং এই ক্লাসেস গুলো তার জন্য উপযোগী। কারণ এগুলো মূলত ভাবে আমাদের সেন্ট্রাল টেটকে সামনে রেখে, সেই সিলেবাসকে সামনে রেখে আমরা কাজ করছি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউবি আপার প্রাইমারি টেটের পক্ষ থেকে আমরা কিন্তু এই মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে কোনো ধরনের কোনো সিলেবাস কিন্তু পাইনি। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আরো একটা বিষয়, ক্লার্কশিপের ক্ষেত্রে অনেকে প্রশ্ন হতে পারে যে এই বাংলাটা আর কোথায় কোথায় কাজে লাগতে পারে। প্রত্যেকটা জায়গায় যেখানে আপনার বাংলা ডেসক্রিপটিভ লেভেলের পেপার রয়েছে, যেখানে আপনি পরীক্ষাগুলো দেবেন বলে ঠিক করছেন, যেমন আপনার পুলিশের এসআই হতে পারে, মিসেলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, ইভেন আপনি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও এই ক্লাসেস গুলোকে উপযোগী হিসাবে নিতে পারেন। একটা ধাপ থেকে তো আপনাকে শুরু করতে হবে। জানবেন ধাপের মাত্রা যথেষ্ট উচ্চ থাকে, তাই আপনি সেখান থেকে নিজের পাঠগুলোকে সম্পূর্ণ করতে পারেন। ঠিক আছে? আরো একটা গুরুত্বপূর্ণ চ্যানেলের বিষয় যেটা বলা, সেটা হচ্ছে প্রত্যেকটি ক্লাসেস ফ্রি যাবে। অনেকের মনে হতে পারে ইউটিউবের ফ্রি ক্লাসে কিরকম ভ্যালুয়েশন হতে পারে বা মানদণ্ডটা কেমন হতে পারে। এটা আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় নয়, ব্যাখ্যা দেবেন আমার স্টুডেন্টসরা বা আমার সাথে যারা পড়াশোনা করছেন বা এগিয়ে যাচ্ছেন তারা।
আর আপনি নিজে একবার করে ক্লাসেস গুলো দেখতে পারেন, ঠিক আছে? তো প্রত্যেকটা জায়গায় ফ্রি ক্লাসেস যাবে, প্রত্যেকটা জায়গায় বলতে এই নির্দিষ্ট চ্যানেলে আমার ক্লাসেস গুলো প্রত্যেকটাই ফ্রি যাবে বাংলা এবং সিডিপির উপরে। এবার আরেকটা জিনিস বলে রাখার, এটার কিন্তু কোনো পিডিএফ কপি আপনি পাবেন না, ঠিক আছে? আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তার ডেসক্রিপশন বক্সে তার কিন্তু প্রত্যেকটা ডিটেলস দেওয়া রয়েছে। মানে আপনার যদি কোনো সুবিধা অসুবিধা থাকে আপনি সেই গ্রুপে গিয়ে জানাতে পারেন, এবং নির্দিষ্ট দিনের ক্লাসের লিঙ্ক কিন্তু সেগুলো সেখানে প্রোভাইড করা হয়ে থাকে। আপনি সরাসরি ভাবে সেখানে যুক্ত হতে পারেন, ঠিক আছে? অনেকগুলো কথা প্রথম সময়ে আমি বলে থাকি, প্রত্যেক দিনই বলি। এবং আমার মনে হয় যে মানুষটা আজকে থেকে আমার ক্লাস দেখা শুরু করছে, তিনিও যেন ব্যক্তিগত রূপে সম্পূর্ণটা জেনে উঠুক আমার সম্পর্কে বা আমার চ্যানেলের সম্পর্কে, এটুকুনি, ঠিক আছে? তো শুরু করা যাক আজকে ক্লাস। আমরা আগের দিন একটা ক্লাস নিয়েছি, একটি ক্লাসের মধ্যে আমরা ডেভেলপমেন্ট এবং গ্রোথকে বোঝানোর চেষ্টা করেছি। বিভিন্ন জায়গায় আপনি ক্লাসেস গুলো দেখতে পারেন, আপনি পেড সেকশনেও বিভিন্ন জায়গায় ভর্তি হতে পারেন, কিন্তু আপনি একবার ফ্রি ক্লাসেস গুলো করে দেখতে পারেন। আশা করছি এগুলো আপনাদের হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই আমার চ্যানেলটিকে, আমার ছোট্ট একটি পরিবারকে আপনারা যদি একটু এগিয়ে নিয়ে যান আমার খুবই সুবিধা হবে। থ্যাংক ইউ। চলে আসি আমরা ক্লাসে, চলুন। আজকের ক্লাসটা অবশ্যই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির উপরে, এবং আজকের ক্লাসটা না একটু ডেভেলপমেন্টের উপরে, ঠিক আছে? আগের দিনে আমরা ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে গ্রোথ এবং ডেভেলপমেন্টের উপরে। আমরা সেখানে একটি বিষয়কে ছেড়ে গিয়েছিলাম। যারা ডেভেলপমেন্ট সম্পর্কে জানেন না, আমি ছোট্ট কথায় একটু বলবো। মানুষ, আমরা যে বেড়ে উঠি তার সর্বাঙ্গীন বিকাশকে আমি যদি ছোট্ট কথায় বলে থাকি, তাহলে আপনি জানবেন মানুষের সর্বাঙ্গীন বিকাশই বা বেড়ে ওঠাই বিকাশ, ঠিক আছে? বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে একে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কেউ এটাকে আচরণের পরিবর্তন বলেছেন, কেউ এটাকে মানব জীবনের পরিবর্তন বলেছেন, বা আরো অন্যান্য মানুষরা অন্যান্য ভাবে ব্যাখ্যা করেছেন, সেগুলো আপনারা বিভিন্ন বইয়ে পাবেন, ঠিক আছে? সেগুলো আহ, আমি, আমার এক্সপিরিয়েন্স যা বলে সেগুলো কিন্তু আপনাকে অ্যাজ আ কোয়েশ্চেন হিসাবে কখনোই দেয় না, ঠিক আছে? যদি আমাদের মনে হয় বা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে কোনো কোয়েশ্চেন আপনাদের এরকম তুলে আসতে পারে, তাহলে অবশ্যই আমি আপনাদের তুলে দেবো, ঠিক আছে? এই বিষয়ে শিওর থাকুন। ডেভেলপ মানুষের বিভিন্ন ভাবে হতে পারে, ঠিক আছে? ডেভেলপমেন্ট সম্পর্কে আমি বেশি কথা বলবো না। ডেভেলপমেন্ট সম্পর্কে আপনি যদি ক্লাসেসটা বুঝতে চান, ক্লাস নম্বর 1টা অবশ্যই দেখুন এবং নিজে দেখুন যাচাই করে, ঠিক আছে? আরো একটা কথা, সবসময় সিডিপি পড়ার সময় যারা প্রথম হঠাৎ করে সিডিপি পড়ছেন বা নতুন পরীক্ষা দেবেন বলে নিজেদেরকে তৈরি করছেন, এক্ষেত্রে বলে রাখি, মাথায় রাখবেন সিডিপি হচ্ছে আমাদের জীবনের অংশ, যে অংশ থেকে একটি তত্ত্ব কথা বেরিয়ে এসেছে। যেমন সাহিত্য, সাহিত্য তো সমাজের দর্পণ, ঠিক তেমনই ভাবে সিডিপি আমাদের জীবনের তত্ত্বকথা, মানব জীবনের সাইন্টিফিক্যালি তত্ত্বকথা। এই তত্ত্বকথাগুলো যদি আমাদের জীবন থেকে বেরিয়ে আসে, জানবেন এর মধ্যে আপনি আপনার জীবনকে এবং তার পাশে ঘটে চলা প্রত্যেকটা জীবের মধ্যে খুঁজে পাবেন। যদি সেটাই হয়, তাহলে আপনাকে এটা বুঝতে হবে, আমি যখন আপনাকে কোনো পাঠ পড়াচ্ছি, কোনো ধরনের তথ্য আপনার সাথে শেয়ার করছি, সেটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে যে আপনার লাইফে কি এরকম কিছু ঘটেছে, সেটাকে মিলিয়ে দেখা। এটা কি হবে বলুন তো? এটাকে লার্নিং বাই ডুইং বলে। আমাদের যদি এই টিচিং সেক্টরের একটা ভাষা যদি আপনার সামনে উল্লেখ করি, সেটাকে আমরা লার্নিং বাই ডুইং বলি, হাতে কলমে করে দেখা। যে কোনো বিষয় হাতে কলমে করে দেখা বেটার। আমি যখন বলছি 2 থেকে 4 বছরের বাচ্চা এতগুলো স্টক অফ ওয়ার্ডস নিয়ে বেড়ে ওঠে, বা 18 থেকে 24 মাসের বাচ্চার কাছে 200 স্টক অফ ওয়ার্ড থাকে এবং সে দুটো শব্দ একসঙ্গে উচ্চারণ করতে পারে, অর্থাৎ দুটো শব্দ দিয়ে আমি খাবো, আমি যাব, এ ধরনের শব্দ কিন্তু, বা আপনি যদি এটাকে বাক্য বলতে পারেন, সে কিন্তু উল্লেখ করতে পারে। আপনাকে এটা যাচাই করে দেখতে হবে, এবং এটাও মাথায় রাখতে হবে যে মানুষের বৈচিত্র্যটা রয়েছে, শিশুদের মধ্যে বৈচিত্র্যতা রয়েছে। আপনার সামনে যদি 4টি শিশু বেড়ে ওঠে, 4টি শিশুর বেড়ে ওঠার ধরন ধারণ ক্ষমতা কিন্তু আলাদা, ঠিক আছে? বয়সে তারা এক হতে পারে, আঙ্গিকে তারা এক হতে পারে, এমনকি একই ভ্রূণজাত উৎপন্ন হতে পারে, কিন্তু তার মধ্যে পার্থক্য বা বৈচিত্র্যতা আপনি কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? তার মানে কি হলো, তার মস্তিষ্কের কিছুটা অংশ বিভেদিতা তৈরি হয়। মানে সে তো অবশ্যই একই সঙ্গে একই সময়ে কথা বলতে শেখে। কেউ হয়তো 10 দিন আগে কথা বলতে শেখে, কেউ হয়তো 10 দিন পরে কথা বলতে শেখে। কেউ হয়তো অঙ্কটা একটু ভালো বোঝে, কেউ হয়তো সাহিত্যটা একটু ভালো বোঝে। ব্যাপারটা এইটুকুনি, ঠিক আছে? তো এই যে রূপটি দেখতে পাচ্ছেন আপনি, মানে এই যে ধরুন অঙ্ক কারোর বোঝা, কারোর সাহিত্য বোঝা, কেউ হয়তো 10 দিন পরে কথা বলতে পারলো, কেউ 10 দিন আগে কথা বলতে পারলো, কেউ 10 দিন আগে হাঁটা শিখলো, কেউ হয়তো 2 মাস পরে হাঁটা শিখলো। এরকম তো আমরা দেখে থাকি যে আমরা বলি কি মানুষ কিন্তু সবার সবসময় একই সময় হয় না।
তোর 18 বছর হয়ে গেছে অথচ তুই এই এই কথাটা বুঝতে পারছিস না আমি তোকে কি বোঝাতে চাইছি? 18 বছর হয়ে যাওয়া মানেই কারোর মধ্যে এরকম দাগিয়ে দেওয়া নেই যে সেই নির্দিষ্ট দিনে সেই নির্দিষ্ট ক্ষণে বা নির্দিষ্ট সময় তার মধ্যে একটি ম্যাচিওরিটি নামক বুদ্ধি উৎপন্ন হবে। একেবারেই নয়। সেটা সময়ের সাথে ধীরে ধীরে প্রত্যেকটা মানুষের মধ্যে একই ফেজে হতে পারে, একই পর্যায়ে হতে পারে। শৈশবকাল থেকে আপনি যখন বাল্যকালে উত্তীর্ণ হচ্ছেন, এই সময়টার মধ্যে আপনার মধ্যে বিভিন্ন চেঞ্জেস দেখা যাবে। গ্রোথ দেখা যাবে বডির। আপনার মাথাটা তার আগে ভারী থাকতো, সেটা এখন তারপরে বডিটা ভারী হতে শুরু করবে। দু ধরনের গ্রোথ দেখতে পারবেন শারীরিক, একটা সেফালিকর্ডাল, একটা প্রক্সিমোডিস্টাল, যেখানে আপনার হাতের দিকে বৃদ্ধি হতে থাকবে অর্থাৎ দেহের মধ্যভাগ থেকে বাইরের অংশে কিছু অংশ বৃদ্ধি হবে। আরেকটা দেখবেন যে মস্তিষ্ক থেকে পায়ের দিকে কিন্তু আপনার বৃদ্ধি হচ্ছে। এই ধরনের বিভেদিতা দেখা যায় কিন্তু কিন্তু ফেজটা একই থাকলেও অর্থাৎ পর্যায়টা বা যেই একটা বছর রয়েছে বা দুটো বছর রয়েছে সেটা একই থাকলেও আপনার হয়তো পার্থক্য দেখা যায় প্রত্যেকটা শিশুর মধ্যে। কেউ হয়তো 5 দিন পরে হয়, কেউ 5 দিন আগে হয়, কেউ হয়তো 1 বছর পরে কথা বলতে শিখে, আমরা খুব টেনশনে পড়ে যাই। কিন্তু দ্য থিঙ্ক ইজ মানুষের বেড়ে ওঠার প্রক্রিয়া একই পর্যায়ে হয়, একই সঙ্গে হয় না, এটা আপনাকে বুঝতে হবে। এই পার্থক্যের কারণে পৃথিবীতে এত সুন্দর মানুষ জাতি বা মানব জাতি এতটা সুন্দর কিন্তু। এবং এই যে সর্বাঙ্গীন দিকে একটা বাচ্চাকে আমি দেখার চেষ্টা করছি, এটাকে কিন্তু আমরা বিকাশ বলে। মাথায় রাখবেন, বিকাশ অলওয়েজ পজিটিভ হইতে হয়। এবং আরো বিভিন্ন তথ্য, বৈশিষ্ট্য, কি উপাদান নিয়ে বিকাশকে তৈরি হচ্ছে, কি কি ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, সেগুলো কিন্তু আপনি অবশ্যই ক্লাস ওয়ানে দেখবেন। মাথায় রাখবেন, ক্লাস ওয়ানে সিডিপির ক্ষেত্রে আমি যে জায়গাটায় ছেড়ে গিয়েছিলাম সেই জায়গাটা আমি একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? সেটা হচ্ছে এরকম যে আমরা যখন বলেছিলাম যে পরিবেশ এবং বংশগতির মাধ্যমে কিন্তু বিকাশ হয়ে থাকে বা ঘটে থাকে, ঠিক আছে? আমি একটা জায়গায় বলেছিলাম যে আমাদের পরিবেশ এবং বংশগতির গুণফল, ঠিক আছে, এই দুটো গুণফল কি? এই দুটো গুণফল হচ্ছে বিকাশ, ঠিক আছে, যেটাকে আমরা ডেভেলপমেন্ট বলি। এবং তার সাথে সাথে আপনাদের মনে করিয়ে দিই, এটা কখনো 50-50% নয়, ঠিক আছে? মাথায় রাখবেন, এটা কখনোই ইকুয়াল নয়। কোনো একটা বাচ্চার মধ্যে পরিবেশ বেশি ভারপ্রাপ্ত হতে পারে বা তার উপর পরিবেশের প্রভাব বেশি দেখা যেতে পারে, কোনো একটা বাচ্চার মধ্যে তার বংশগতির প্রভাব বেশি দেখা যেতে পারে। বংশগতির মধ্যে কি কি পড়ে একটু বুঝে নেবেন। বংশগতি, যেটাকে আমরা হেরিডিটি বলে থাকি ইংরেজিতে, এর মধ্যে আপনার চুলের রং পড়তে পারে, ইভেন নলেজও পড়ে, ঠিক আছে? নলেজ বলতে মেধা শক্তি যেটা বলে, যেটা আমরা ইনবিল্ড নিয়ে আসি। মানে এই যে আমি আপনাকে বললাম না, কেউ হয়তো অঙ্ক একটু ভালো পারে, হতেই পারে সেটা তার জিনগত কারণে। হয়তো তার বাবা অঙ্কের প্রফেসর ছিলেন বা অঙ্কের টিচার ছিলেন বা কিছু ছিলেন, বা তিনি হয়তো বিজনেসম্যান ছিলেন। তার গাণিতিক বিষয়টা অনেক বেশি স্বচ্ছ সাধারণ স্টুডেন্টের তুলনায়। অনেক সময় এই মেধা নিয়ে কিন্তু মানুষ জন্মগ্রহণ করে, ঠিক আছে, কিন্তু সব সময় সেটা হয় না, ঠিক আছে? যেটা হয় না সেটা আমি একটু বলে দিই। চুলের রং, ব্যক্তির চরিত্র, ঠিক আছে। আচ্ছা, চরিত্র বলতে সবসময় জেনে রাখবেন, আমরা যেটাকে তথাকথিতভাবে ক্যারেক্টার বা চরিত্র বলে থাকি, সেখানে কোথাও গিয়ে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে ফেলি সেটাকে। মানে ধরুন ছেলের সাথে মেয়ের সম্পর্কে, সেখানে সে খারাপ কাজ করেছে, ভালো কাজ করেছে, বা কেউ কাউকে ভুলভাবে সে করেছে, ট্রিট করেছে, আহ এটাকেই আমরা কেবল চরিত্র বলি। বাট আপনাকে জানতে হবে, আপনি যখন প্রত্যেকটা বিষয়কে আমি যেহেতু আপনাকে ভেঙে বোঝাই, সেহেতু আপনাকে জানতে হবে চরিত্র কেবলমাত্র ওই নির্দিষ্ট ছেলে এবং মেয়ের দৃষ্টিভঙ্গি দ্বারা সীমাবদ্ধ নয়, ঠিক আছে? চরিত্র আপনার বেড়ে ওঠার ভঙ্গি, চরিত্র আপনার ওয়ে অফ টকিং, চরিত্র আপনার মানুষকে ঠিককে ঠিক বা ভুলকে ভুল বলার ক্ষমতা, হওয়া বা না হওয়া, দুটোই কিন্তু আপনার চরিত্রের মধ্যে পড়ে। আমি আগের দিন গুণ সম্পর্কে একটা কথা বলেছিলাম যে আপনার ভালো গুণও একটি গুণ, আপনার খারাপ গুণও কিন্তু একটি গুণ, দুটোই গুণ। কখনোই আমরা সমাজচলিত কিছু কথাকে সেই নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দ্বারা ব্যাখ্যা করব না যখন আমরা সায়েন্টিফিক্যাল ওয়েতে বা থিওরি ওয়েতে ব্যাখ্যা করছি। সঠিক ব্যাখ্যাটা জানার চেষ্টা করব। আপনার চরিত্র আপনার চলন, ধরন, গঠন, গড়ন, বাচন, প্রত্যেকটা বিষয়কে আইডেন্টিফাই করে। কেবলমাত্র কে কাকে ধোকা দিল, কে কার সাথে ভালো ব্যবহার করলো, বা কে কার সাথে ফ্রুটফুলি এগিয়ে গেল, এটা চরিত্র নয়, ঠিক আছে? এবং এটা কোথাও গিয়ে আপনি কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে আহ, এটা অনেকের কাছে সমালোচিত বিষয় হতে পারে। আমি যতদূর জানি বা যতদূর বুঝেছি এতদিনের কথায়, চরিত্র কিন্তু চেঞ্জ করা যায় না। ছাই চাপা আগুন বোঝেন, চরিত্র হচ্ছে সেই জিনিসটা। অনেকে এটা মানতে চাইবেন, অনেক সমালোচিত বিষয় রয়েছে, কিন্তু চরিত্র সেটাই, ঠিক আছে, যেটি আপনি ইনবিল নিয়ে আসেন, যেটাকে পরিবর্তন করা সম্ভব না। দেখবেন অনেকে বলে যে কয়লাকে যতই ঘুষুক না কেন কয়লার রং কি যাবে, ব্যাপারটা হচ্ছে সেরকম। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তিত্বের দোষ নেই, সে এটা নিয়ে হয়েছে।
তার মানসিকতায় এই বৃহৎ মন মানসিকতার মানুষ সে হয়নি যেখানে তার এই বৃহৎ মানসিকতায় সে ভাবতে পারে। আমি একটু সাহিত্যের উদাহরণ দেবো, উদাহরণ দিলে বিষয়গুলো আপনার কাছে অনেকটা বেশি ক্লিয়ার হবে। যে শরৎচন্দ্রের একটা শ্রীকান্ত উপন্যাস রয়েছে, আপনারা অনেকেই হয়তো পড়ে থাকবেন বা জেনে থাকবেন, বা ছোট ছোট কথা। সেখানে ওই ইন্দ্র সম্পর্কে শ্রীকান্ত বলছে যে আপনি তো ভগবানের উদ্দেশ্যে বলছে, আপনি তো বহুত কিছু জিনিস আমাকে দিয়েছেন, করেছেন, তৈরি করেছেন, পৃথিবীকে এত কিছু দিয়েছেন, কিন্তু এই ইন্দ্রের মতো যে মহান ব্যক্তিত্ব বা মনের অধিকারী একজন মানুষ যে আপনি আমাকে দেখালেন, সারা জীবন ধরে বার্ধক্যের পর্যায়ে পৌঁছেও আমি সেরকম মানুষ ধর একটা দেখতে পারলাম না। কেন পারলাম না, বা আমি নিজে কেন সেই মহৎ মনের অধিকারী হতে পারলাম না? এই যে ব্যাপারটা রয়েছে না, এটা হচ্ছে একটা দর্শন, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে মানুষের চরিত্র বা মানুষের মনন, মানুষের বাচন ভঙ্গি, গঠন মানুষ নিয়ে জন্মগ্রহণ করে। সময়ের সাথে পরিবেশের সাথে কিছু বিষয় পরিবর্তন হয় ঠিকই, কিন্তু যদি সেখান থেকে আপনি সরে যান, আপনি মূলত নিজের ফর্মে ফিরে আসবেন। এই কথাটা আমরা অনেকে বলি না, ঠিক আবার নিজের জায়গায় ফিরে এলি তো, এই তো এটাই হচ্ছে গিয়ে তুই। ঠিক আছে, এই কথাটা যখন বলি আমরা, যখন আমরাকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আমাদের চরিত্রের কথা বলছি আমরা। ঠিক আছে, অনেকগুলো কথা বললাম, জানবেন এগুলো অনেক জায়গায় আপনার কাজে লাগবে, শুধু এক্ষেত্রে নয়, প্রচুর জায়গায় কাজে লাগবে। যেগুলো আপনি ব্যাখ্যা করবেন, যখন পড়বেন, থিওরি পড়বেন, এগুলো কিন্তু আপনার জানা কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের অনেকের কাছে ধারণাগত বিষয় ক্লিয়ার হয় না, আমরা ভাবে মুখস্থ করবো, জানবো, বেরিয়ে যাবো। চুলের রং, চোখের রং, গায়ের রং, এগুলোকে পরিবর্তন করা যায় না, এগুলোকে বংশগতি বলে। চরিত্রকেও বংশগতির মধ্যে ফেলা চলে, কিন্তু এর ব্যাখ্যাটা জানা প্রয়োজন, কেন বলা চলে। এভাবে যদি খুঁটিয়ে পড়তে পারে, প্রত্যেকটা প্রশ্ন আপনার কাছে জলের মতো ইজি হবে, আমি আপনাকে এইটুকুনি এসিওর করতে পারি। ঠিক আছে, একটু চলে যাই আমাদের কাজে, যেটা বলছিলাম। চোখের রং, চোখের মনির দেখবেন অনেকের অনেক ধরনের রং থাকে। ঠিক আছে, চোখের রঙের কিন্তু পরিবর্তন হয় না। আপনি দৈহিক রং বা স্ট্রাকচারও এটা বলতে পারেন, মানে যেটাকে আমরা গায়ের রং বলে থাকি, এগুলোর পরিবর্তন করা সম্ভব হয় না, ইভেন চরিত্ররও। ঠিক আছে, আর যেটা পরিবেশ, এটা কিন্তু পরিবর্তনশীল। এটাকে কি বলবো আমরা? পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? ধরুন আপনি স্কুলে একটা পরিবেশ পেয়েছেন, আপনার পরিবারের একটা পরিবেশ, ঠিক আছে, আর যদি দেখতে যাই আমাদের বাইরের পরিবেশ, এই প্রত্যেকটা বিষয় আপনার উপর প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, এবং এটাকে আপনি পরিবর্তন করতে পারেন কিরকম? দেখবেন আমাদের ছোটবেলায় অনেক সময় বলা হতো না, এই স্কুলের পরিবেশটা ভালো না, এখান থেকে অন্য একটা ভালো স্কুলে নিয়ে গিয়ে ভর্তি হ, তাহলে ভালো পড়াশোনা করবে। এই যে আপনার ভালো পড়াশোনা হবে অন্য একটা স্কুলে চলে গেলে, তার পরিবেশ যেহেতু ভালো, এর মানে কি হল বলুন তো? মানে এটাই হলো যে আপনার পরিবেশ আপনার উপর প্রভাব ফেলছে। আমি বোঝাতে পারছি? আপনি হয়তো হিউজ কোনো জ্ঞানের বা মননের অধিকারী নন, তবে আপনার পরিবেশ কিন্তু আপনার উপর ক্রিয়া করতে পারে, এবং এই ক্রিয়াটা সবসময় মনে রাখবেন গুণ ফল একটি। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? এখান থেকে আপনার প্রশ্ন আসবে, আপনি ধরে নিন, লিখে নিন, দাগিয়ে নিন, স্ক্রিনশট নিয়ে নিন, যা করে নিন। ঠিক আছে, আপনি সিটেট দিন, আমি কি ডাব্লিউবি টেট দিন, আপনি ইউপি টেট দিন, ইউপি টেট মানে বলতে চাইছি আমি আপার প্রাইমারি টেট দিন, আপনি যে কোনো রাজ্যের টেট পরীক্ষা দিন, আপনার এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং এটা কখনোই 50-50% নয়, যেটা বলছি, অর্থাৎ কখনোই সমান নয়। আমি বুঝিয়ে দিলাম যে কোনটা পরিবর্তনশীল, এটা পরিবর্তনশীল নয়। ঠিক আছে, এগুলো নোটে নেই, আপনারা লিখে নেবেন কাইন্ডলি। আমি বারবার করে বলছি, আমরা কোনো পিডিএফ কপি প্রোভাইড করি না, আমি ব্যক্তিগত রূপে কোথাও কোনো পিডিএফ কপি প্রোভাইড করি না। ঠিক আছে, আপনাদের এখান থেকে দেখতে হবে, বুঝতে হবে এবং নোট করতে হবে। ঠিক আছে, একটু বলে দিই, এটা কিন্তু পরিবর্তনশীল নয়, যেটাকে আমরা কনস্ট্রাক্ট বলি। ঠিক আছে, যেটাকে আমরা পরিবর্তন করতে পারবো। এই জিনিসটা পর্যন্ত বুঝলেন? এইবারে আসবেন যে এটা কেন সমান নয়। একটু উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আমি টিচার একজন, আমি সদ্যজাত টিচার, বা আমার এখন কিছুদিন এক্সপিরিয়েন্স হয়েছে, যদিও বা বলা চলে কয়েক বছরে। এবার আপনাকে জানতে হবে আমার মধ্যে এই যে টিচার হয়ে ওঠার গড়ন, বলন, চলন, গঠন, যাই হোক না কেন, এটা হয়তো কোথাও গিয়ে আমার বংশগত সূত্রে প্রাপ্ত হতে পারে, আবার কোথাও গিয়ে হয়তো আমার ভালো স্কুল, ভালো টিচার্স, ভালো একটা পরিবেশ, বাইরের পরিবেশ, ভালো বন্ধু বান্ধব, তার একটা ফলাফল হতে পারে। এবারে আপনি কি করে আইডেন্টিফাই করবেন? আমি বলছি আমার বাড়ির লোক, মানে আমি ফার্স্ট জেনারেশন নই পড়াশোনার, আমার বাড়ির লোকও পড়াশোনা করেছে,
সেখানে দাঁড়িয়ে আপনি ধরতে পারেন তার মানে বংশগতির থেকে কিছুটা অংশ এসেছে, ধরলেন আপনি। আমি ধরে নিলাম বংশগতির থেকে 40% এসেছে, ঠিক আছে। আমি গ্রামে থাকি, আমি আপনাদের সবসময় বলে থাকি না গ্রামে থাকি, এখানকার পরিবেশ তেমন একটা নয়, তেমন একটা মানে হচ্ছে কি এখানে বেশ শোর বা চিল্লা চিল্লি এদিক ওদিক সেদিক হয়ে থাকে, এবং পড়াশোনার পরিবেশ নয়, যেটা আমি বলতে চাইছি। তবে আমার স্কুল, আমার টিচার্স যারা ছিল, যাদের সাথে আমি পড়াশোনা করেছি, যারা বন্ধু বান্ধব বা যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে চলে, বা আমার কলিগস বা যারা আছেন, তারা ভীষণ উন্নত মনন মানসিকতা এবং চলন চালনের অধিকারী। এইবারে আমি যখন এই কথাটি আপনাকে ব্যাখ্যা করে বলছি, আপনি বুঝতে পারবেন এর মধ্যে 60% কিন্তু আমার পরিবেশে রয়েছে। তার মানে আমার উপর আমার পরিবেশ বেশ ক্রিয়া করেছে। আমি বোঝাতে পারছি? ঠিক সেম অ্যাজ যদি ধরুন কোনো সাধারণ কোনো একটা বাড়ির ছেলে মেয়ে রয়েছে, বা হয়তো আমি ধরলাম যে কোনো ভালো ঘরের ছেলে মেয়ে রয়েছেন যাদের বাবা মা দুজনেই প্রফেসর, ঠিক আছে, কিন্তু ছেলের মধ্যে সেই মনন মানসিকতা নাও আসতে পারে, ঠিক আছে, এটা সত্যি কথা। আপনার কাছে 40% হয়তো তার সেই বংশগতির থেকে, অর্থাৎ আমাদের হেরিডিটি থেকে পেল, কিন্তু তার যে 60% এর পরিবেশ ছিল সেটা ভালো ছিল না। আমি ধরে নিলাম ভালো ছিল না। সে যেভাবে চলতো, যাদের সাথে চলতো, তার মেশার লোকগুলি বা তাদের যার সাথে চলে, তার 60% মানুষজন ভালো না, তার উপর অবশ্যই প্রভাব করবে। নিট ফল কি বেরোবে বলুন তো? নিট ফল কিন্তু তার নেগেটিভের দিকে বেরোবে। তার মানে কি হলো, এখানটায় ওই নির্দিষ্ট ছেলেটি বংশগতি সঠিক হওয়া সত্ত্বেও বা বংশগতি মেধা সম্পন্ন হওয়া সত্ত্বেও সে কিন্তু প্রফেসর টিচার হতে পারেনি, একজন সাধারণ মানুষ হিসাবে রয়ে গেছে। আমি বলছি না সাধারণ হওয়া খারাপ, আমি এইটুকুনি আপনাকে শুধু ব্যাখ্যা করার চেষ্টা করছি যে সেই নির্দিষ্ট ছেলেটির ওপর বা মেয়েটির ওপর তার বংশগতির থেকে পরিবেশের প্রভাব অনেকটা বেশি পড়েছে। ডাক্তারের ছেলে সবসময় ডাক্তার হয় না, রাজার ছেলে সবসময় রাজা হয় না, ঠিক আছে, ব্যাপারটা এরকম। ঠিক তেমনই ভাবে আপনি যদি উল্টো দিক থেকে ধরে নেন যে কোনো একজন কেউ হয়তো বাড়ির কাজ করে, কারোর বাড়িতে কাজ করে, তার ছেলে মেয়ে বেশ মেধা সম্পন্ন হয়েছে, বা মেধা সম্পন্ন না হলেও তার বাবা মা যেহেতু পড়াশোনা করেনি, সে হয়তো ফার্স্ট জেনারেশন, তার কাছ থেকে সে 40% পড়াশোনাকে পেয়েছে, তার মধ্যে আছে। বাকি 60% সে তার পরিবেশ, স্কুল, চারপাশের বন্ধু বান্ধব থেকে নিয়ে তৈরি হয়েছে। এইবারে নিটফল প্লাসে এসেছে, সে নিজে যেই জায়গায় ছিল, তার বাবা মা যেই জায়গায় ছিল, সেখান থেকে নিজেকে অনেকটা উচ্চতা সম্পন্ন মানুষে বা একজন ব্যক্তিত্বে পরিণত করেছে। তার মানে কি হলো বলুন তো, ওই ছেলেটি বা মেয়েটির উপরে তার পরিবেশের ক্রিয়া কিন্তু অনেকটা বেশি ছিল। এটাকে আমরা কখনোই আইডেন্টিফাই করতে পারি না যে তার উপর পরিবেশের প্রভাব সবচেয়ে বেশি নাকি বংশগতির প্রভাব সবচেয়ে বেশি, বা এটা দুটোই ইকুয়াল, এটা কখনো মেজার করা সম্ভব নয়। আশা করছি এই পুরো টপিকটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। আগের দিন এই যে আলোচিত অংশটা, এটা কিন্তু বাদ ছিল, মানে আমি কেবলমাত্র বংশগতি পরিবেশের গুণফল হয় এবং চুলের রং এবং এই কয়েকটা বিষয় বলে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে সেকেন্ড ক্লাসে আমরা এটাকে ব্যাখ্যা করব খুব ভালোভাবে। তো আমি এই ব্যাখ্যাটাকে আপনাদের এখানে সম্পূর্ণ করলাম, একটু দেখবেন। হ্যাঁ, তারপরে যেটা আমরা পড়বো, এটা ডেভেলপমেন্টের স্তম্ভ সম্পর্কে। আগের দিন স্তম্ভ সম্পর্কে দুটি তিনটি কথা বলেছি, তবে আজকে ব্যাখ্যার সহিত আমরা প্রত্যেকটা স্তম্ভকে দেখার চেষ্টা করব, ঠিক আছে। লিখে লিখে দেখবো এবং বলার চেষ্টা করব, বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হবে বলেই আমার মতামত। কেমন? আমরা যেমন দেখবেন গণতন্ত্রের 4টি স্তম্ভ থাকে, আমরা কথাটা বলি না, ঠিক তেমনই ভাবে ডেভেলপমেন্টের ক্ষেত্রেও 4টি বিষয়কে নিয়ে গড়ে ওঠা এই স্তম্ভগুলোকে আমরা পুরোপুরি ভাবে ডেভেলপমেন্ট বা আমাদের বিকাশ বলে থাকি, ঠিক আছে। আমি একটু লিখে নিই এটাকে। আমরা যদি এই দিকে আমি 4টে স্তম্ভের একটা দিক ধরে নিই, আপনি শারীরিক একটি দিক ধরুন, জ্ঞানীয়, জ্ঞানীয়কে আপনি মানসিক ধরতে পারেন, ঠিক আছে। ফিজিক্যাল, কগনিশন, আমাদের অনুভূতি, অনুভূতিকে বাংলায় প্রাক্ষবিক বলে, এই নামগুলো মনে রাখবেন, ঠিক আছে। ইমোশন যেটাকে বলা হয়ে থাকে, এবং সামাজিক যেটাকে সোশ্যাল বলা হয়ে থাকে, ঠিক আছে। এটাকে আপনারা শর্ট ফর্মে যে কোনো ভাবে নিজের মতো করে লিখতে পারেন, ঠিক আছে। আহ নিজের মতো করে লিখতে পারেন।
আহ সেটি শারীরিকগত দিক থেকে লিখতে পারেন, কগনিশন লিখতে পারেন, ফিজিক্যাল লিখতে পারেন, ইমোশন লিখতে পারেন, সোশ্যাল লিখতে পারেন, যে কোনো একটা আগে পরে করে লিখে নিতে পারেন বা লিখতে পারেন। এই 4টি ডোমেনের উপর আমাদের পুরো স্ট্রাকচারালি দিক থেকে বিকাশ কিন্তু ডেভেলপমেন্ট করে। কিভাবে করে? সমস্ত সময় পজিটিভ ওয়েতে করে, এটা মাথায় রাখতে হবে। এবার আপনার মনে হতে পারে শারীরিক বিকাশ কিরকম হলো, জ্ঞানীয় বিকাশ কেমন হলো, অনুভূতির বিকাশ কেমন হলো এবং সামাজিক বিকাশ কেমন ভাবে হয়। আমি বলেছিলাম বিকাশের ক্ষেত্রে প্রত্যেকবারই আমরা কি করব, উন্নতির দিকে যাব। আপনি এই যে 4 পায়ে যখন হাঁটছিলেন, তারপরে 2 পায়ে হাঁটতে শিখলেন, এটা কিন্তু আপনার বিকাশের মধ্যে পড়লো। এটা কি ধরনের বিকাশ বলুন তো? এটা কিন্তু শারীরিক বিকাশের মধ্যে পড়ছে। ঠিক আছে, মাথায় রাখবেন যে কোনো ধরনের বৃদ্ধি, আয়তন, উচ্চতা, এই ধরনের যে কোনো ধরনের বৃদ্ধিকে বা কোনো পজিটিভ ওয়েতে কোনো জিনিসকে আপনি শিখে নিজেকে এক ধাপ যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু শারীরিক গত বিকাশের মধ্যে পড়ে, যেটাকে আমি প্রপারলি মেজার করতে পারছি, যেটাকে আমরা আমরা গ্রোথ বলে থাকি। মাথায় রাখবেন, গ্রোথ কিন্তু বিকাশের একটি অংশ বিশেষ। এই যে শারীরিক ডেভেলপমেন্টটা আপনি দেখলেন, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে দুভাবে হয়ে যায়, দুভাবে হয়ে থাকে। একটা সেফালোকর্ডাল হয়ে থাকে, একটা প্রক্সিমোডিস্টাল হয়ে থাকে। বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন সময় পাবেন। মাথায় রাখবেন, মাংসপেশি যখন আমাদের মাথা থেকে পায়ের আঙুলের দিকে বৃদ্ধি পায়, তখন তাকে আমরা সেফালোকর্ডাল বলে থাকি। আর যখন দেহের মধ্যবর্তী অংশের থেকে এই ছোট ছোট আঙুলের দিকে বা ছোট ছোট পেশির দিকে বা দেহের প্রান্ত ভাগের দিকে স্থানান্তরিত হয় শক্তি, তখন তাকে আমরা প্রক্সিমোডিস্টাল বলি। একটু বুঝিয়ে দিই ভালো করে। দেখুন, দৈহিক বৃদ্ধি 2 ধরনের হয়ে থাকে। এই যে আমি বললাম যে আপনি 2 পা থেকে 4 পা থেকে 2 পায়ে এগিয়ে আসলেন, বা সেখান থেকে হাঁটা থেকে দৌড়াতে পারলেন, দৌড়ানো থেকে আরো ম্যারাথন রেসে দৌড়াতে পারলেন, বা নিজেকে আরো বেশি পারফেক্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারলেন, এই প্রত্যেকটাই বিকাশের একটি অংশের মধ্যে পড়ে। এবং এটি দুভাগে হয়ে থাকে। কিভাবে? মাংসপেশি বৃদ্ধিকে, এই শারীরিকগত দিকে মাংসপেশি বৃদ্ধি দুভাগে হয়ে থাকে। কি কি দিক? একটা হচ্ছে কি সেফালোকর্ডাল, আরেকটা হচ্ছে গিয়ে এগুলো না ইংরেজি বানানে লিখবেন, ঠিক আছে? এগুলো আমার ভুল হতে পারে, মানে বাংলা বানানের ক্ষেত্রে। তো সেফালোকর্ডাল হচ্ছে সেই বিষয়টা যেখানে দাঁড়িয়ে আপনার শারীরিক মাংসপেশির বৃদ্ধি, মাথায় রাখবেন, মাংসপেশি মস্তিষ্ক থেকে পায়ের আঙুলের দিকে বৃদ্ধি পায়। আপনি বড় হচ্ছেন, দেখবেন আমরা যখন ছোট থাকি বা কোনো একটা শিশুকে যখন আপনি হাতে নেবেন, দেখবেন তার প্রত্যেক পুরো দেহের ওয়েটের থেকে মাথার ওয়েটটা দুটো সমান, ইকুয়াল বলে মনে হবে। তার মানে কি হলো, মস্তিষ্কের বৃদ্ধি কিন্তু আগে ঘটেছে, আস্তে আস্তে দেহের দিকে বা আপনার পুরো বডির দিকে সঞ্চারিত হয় এবং আপনি বৃদ্ধি হতে শুরু করেন। আপনার মাথাটা যেটা ছিল সেটাই কিন্তু থাকে, কিন্তু যেটা বড় হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের পুরো বডি স্ট্রাকচারটা বড় হয়। ছোট বাচ্চাটা কিভাবে বড় হচ্ছে, মস্তিষ্ক তো সেইটুকুনি আছে, মস্তিষ্ক তো দিন দিন এত বড় বড় থেকে বড় হয়ে যাচ্ছে না, হাত পা গুলোর মতো বড় হচ্ছে না, লম্বা হচ্ছে না, স্বাস্থ্যবান হচ্ছে না। মস্তিষ্ক কিন্তু সেটাই থাকে। বেড়ে যায় কি আমাদের দৈহিক অংশগুলো, আমাদের আঙুলের বৃদ্ধি হয়, আমাদের হাতের বৃদ্ধি হয়, পায়ের বৃদ্ধি হয়, পুরো গোটা শরীরের উচ্চতা বৃদ্ধি হয়, আয়তনে বৃদ্ধি পায়, ওজনে বৃদ্ধি পায়। এইভাবে কিন্তু আমাদের দৈহিক বৃদ্ধি হয়ে থাকে। এবং এই ধরনের মাংসপেশির যে বৃদ্ধি রয়েছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা কিন্তু সেফালোকর্ডাল বলে থাকি। ঠিক আছে, দ্বিতীয় যে বৃদ্ধিটা আমরা দেখবো সেটা হচ্ছে কি প্রক্সিমোডিস্টাল। এই যে প্রক্সিমোডিস্টাল বৃদ্ধি, এটি হচ্ছে দেহের মধ্যবর্তী অংশ থেকে, মধ্যবর্তী থেকে বাইরের দিকে বা দেহের প্রান্ত ভাগের দিকে বলতে পারেন, দিকের বৃদ্ধি। ঠিক আছে, দেহের মধ্যভাগ থেকে প্রান্ত ভাগের দিকটাকে আপনি একটু ব্যাখ্যা করে আপনাকে বোঝাই। মানে এগুলো তো সাধারণত ভাবে আপনাদের বইয়ে লেখা থাকবে না, আপনাকে উদাহরণ দিয়ে জাস্ট দিয়ে দেবে, সেগুলো আপনাকে বুঝতে হবে নিজে, তার জন্যই হয়তো আমাদের টিচারদের প্রয়োজন। এবারে মাথায় রাখবেন, যখন একটা ছোট 2 বছরের বাচ্চাকে আপনি কোনো, এই উদাহরণটা আমি প্রচুর দিই, প্রচুর, মানে আমার আমার নিজের তৈরি করা এই উদাহরণগুলো আমার মনে হয় যে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে এরকম একটা জায়গা থেকে, তাই প্রচুর দিন। যে যখন একটা বাচ্চা জলের বোতল নিয়ে যায় বা কোনো একটা ভারী জিনিস আপনি তাকে নিতে বললেন, ঠিক আছে, দেখবেন বাচ্চাটি নিজের সর্বাঙ্গ দিয়ে দেয় সেই বাচ্চার সেই জিনিসটাকে আনার জন্য বা আগলানোর জন্য। আপনি খুব লক্ষ্য করে দেখবেন, আপনি যখন ছোট একটা বাচ্চাকে আপনি যদি পেন ধরতে দেন, দেখবেন গোটা দুটো হাত দিয়ে একটা পেন ধরছে। এর মানে কি বলুন তো? এই হাতের তালুটার উপরে সে শক্তি তো এসেছে, কিন্তু এই ফিঙ্গার এর এই যে অগ্রভাগটা রয়েছে এর উপর কিন্তু তার শক্তি আসেনি, যার দ্বারা সেই দুটো আঙুলে সে কিন্তু
ধরতে পারবে পেনটা। আমি আপনাকে বোঝাতে পারছি? ঠিক তেমনই ভাবে আপনি যদি কোনো বড় জিনিস তাকে আনতে বলেন, কি করবে বলুন তো সে? পুরো গোটা শরীর জুড়ে আনবে। তার দেহের মধ্যভাগে যে শক্তিটা রয়েছে, দেহের প্রান্তভাগে ২ আঙুলে বা ২ পায়ে বা পায়ে, সে শক্তি কিন্তু আসেনি। সেটা ধীরে, ধীরে আসে। মাংসপেশির এই ধরনের বৃদ্ধি বা শক্তি সঞ্চালনকে আমরা কিন্তু cephalocordal না বলে proximodistal বলি। মাথায় রাখবেন, মস্তিষ্ক থেকে দেহের বাইরের দিকে অর্থাৎ পায়ের দিকে যে বৃদ্ধিটা হয়ে থাকে তাকে আমরা cephalocordal বলি। দেহের মধ্যভাগ থেকে প্রান্ত ভাগের দিকে এই ফিঙ্গারপ্রিন্টস এর দিকে যে শক্তিগুলো স্থানান্তরিত হয় সেটাকে আমরা কি বলে থাকি? এই ধরনের মাংসপেশি বৃদ্ধিকে আমরা প্রক্সিমোডিস্টাল বলি। দেখুন, আমি যদি আজকে ৪ বছরের বাচ্চাকে এই পেনটা ধরতে দিই, সে দুটো হাতে ধরবে বা একটা হাতে ধরবে, পুরো এরকম মুঠো করে ধরবে। আমি যখন এই পেনটিকে ধরছি, এই দুটো আঙুলে বা ৩টে আঙুলে কিন্তু খুব সুন্দরভাবে সঞ্চালন করতে পারছি। এটা কি হলো? এটাকে আমরা বলছি দেহের আমাদের অগ্রভাগে যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা। এটা সময়ের সাথে, বয়সের সাথে, বডির ডেভেলপমেন্টের সাথে হয়ে থাকে এবং এটি একটি শারীরিক বৃদ্ধির মধ্যে পড়ে। আশা করি বোঝাতে পারলাম। এই দুটো থেকে প্রত্যেকবারই একটি শর্ট কোয়েশ্চেন আসে, যেটি কিন্তু আপনাকে বুঝতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বুঝে থাকেন বা না বুঝে থাকেন অবশ্যই জানাবেন। যদি বুঝে থাকেন অবশ্যই নোট করে নেবেন। নোটের মধ্যে এত বিস্তারিত আলোচনা কিন্তু করা থাকে না, ঠিক আছে? এবং আমি বারবারই বলি, যেহেতু আমি নোট দিই না বা তেমন ভাবে নোটের ব্যবহার থেকে দেখবেন ছবির ব্যবহার অনেকটা বেশি থাকে, চেষ্টা করবেন আমি যে তথ্যগুলো আপনাদের দিচ্ছি সেগুলোকে একটু নোট ডাউন করে নেওয়ার। ইটস ভেরি হেল্পফুল হবে। আমি আপনাকে বলছি, আপনি এই ক্লাসেস গুলো করুন, আপনি নোট ডাউন করুন, আহ তারপর দেখুন পরীক্ষা দিয়ে, বা আপনি যেই বইগুলো সলভ করবেন, মার্কেট চলতি বই সলভ করবেন বা কোনো পেজ সেকশনে ভর্তি হবেন, আপনি নিজে সেই বিষয়গুলোকে বলে দিতে পারবেন যে স্যার এটা ঠিক নয়, এটা ভুল। এটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। মানে আমি আপনাকে এখানে মূলত ভাবে শেখানোর কাজটা করছি। আপনি শিখুন, জানুন, ফ্রি অফ কস্ট জানুন। জানাটা দরকার, আলোচনাটা দরকার, ঠিক আছে? সেইটুকুনি জেনে তারপর আপনি কোনো প্রফেশনাল ওয়েতে পড়াশোনা করতে শুরু করুন, এইটুকুনি আমার মতামত। কারণ আপনি যদি না শিখে ৪টে অঙ্ক মুখস্থ করেন, সেই ৪টে অঙ্ক কমন না আসতে পারে। কিন্তু আপনি যদি সঠিকভাবে একটা অঙ্ককে সলভ করে পুরো পদ্ধতিটাকে জেনে নেন, তাহলে তার দ্বারা আপনি ১০০ কেন ১০০০টা অঙ্ক সলভ করতে পারবেন। এবং আপনারা হবু প্রত্যেকে টিচার, উড বি টিচার্স, আপনার ভীষণ সম্মানীয়। এবং আমার মনে হয় বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, তাদেরকে এত ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। তবু আমরা প্রচুর স্টুডেন্টস যারা আছি তারা অনেকেই ছোট আছে আমাদের বয়সের থেকে, বা তারা বুঝতে কখনো কখনো অসুবিধা হয়, তারা সঠিকভাবে বলে নোটস চাই, এটা চাই, ওটা চাই, কোন বইটা পড়তে হবে। তুমি পড়াশোনা করো আগে, আমি যেটুকুনি বলছি সেইটুকুনি বিশ্বাস রেখে পড়ো। মাথায় রাখবে আরেকটা কথা, সবসময় মাথায় রাখবেন, আহ শেখার তো কোনো বয়স হয় না। ঠিক তেমনই ভাবে কারো থেকে শিখতে গেলে কোনো লজ্জাবোধের কোনো জায়গা নেই। আমরা প্রত্যেক মুহূর্তে শিখি। আমি প্রচুর টিচার্সদের ক্লাস দেখি, বিশ্বাস করুন। প্রচুর বই পড়াশোনা করি, মানে আমার ঘরে মূলত ভাবে আপনারা কখনো দেখতে পাবেন প্রচুর বই থাকে। তো আহ দ্য থিং ইজ, কখনো সংকোচ বোধ করবেন না জিজ্ঞাসা করার জন্য, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা একটা বলবো, সেটা হচ্ছে কি, জানবেন যে আপনাকে যদি কেউ গাইড করতে এসে থাকে, আহ, তাকে তার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। মানে আমি আমার ক্লাসের একটা 11 ক্লাসের গল্প বলি। এগুলো না সবসময় পেড ব্যাচে আমরা যেখানে পড়াই সেগুলোতে বলা সম্ভব হয় না, নিজেদের ক্লাসে বলা যায়। এবং এই ক্লাসেসটা করার একটাই এরকম উদ্দেশ্য যে আপনারা যাতে সরাসরি আমাকে পান। মানে আমি তো ভীষণ একজন কিরকম মানুষ বলুন তো, মানে কারোর কথা শোনার মানুষ নয়, এরকম একজন মানুষ। এবং যদি মনে হয় কোথাও গিয়ে সম্মানের ঘাটতি হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসা উচিত বলে, তাতে আমার যত টাকাই লস হোক না কেন, উচিত বলে আমার মনে হয়, ঠিক আছে? এবং আমার এত বছরের এক্সপিরিয়েন্সে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা এর মধ্যে সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয়েছে নিজের মতো করে নিজেদের স্টুডেন্টসদের সাথে, যেটা ফ্রি অফ কস্ট, আমি টাকা দিয়ে না হোক তাদের সাথে সরাসরি যুক্ত হই, যদি তাদের কিছু হেল্পে লাগে, সেটাই আমার জন্য অনেকটা, ঠিক আছে? তো এজন্যই চ্যানেলটাকে তৈরি করা, এবং আশা করছি আপনাদের ক্লাসেস গুলো ভালো লাগবে এবং উপকারে লাগবে, এবং সেটা আপনাদের পরীক্ষায় কাজে লাগবে। মাথায় রাখবেন, আমি যতই কথা বলি না কেন, আহ এগুলো সব আপনাদের শেখার অন্তর্নিহিত বিষয়। এবং আপনি শুধু একটু বিশ্বাস রেখে ক্লাসেস গুলো করুন এবং দেখুন যে এই শেখার মধ্যে কতটা অথেন্টিসিটি ছিল। আমি শুধু এটুকুনি বলবো। আর মাথায় রাখবেন, আপনাকে যদি কেউ গাইড করতে আসে বা এসে থাকবে, জানবেন যে তার কাছে আহ জানার বিষয়টা অনেকটা বেশি পরিমাণে ছিল, তাই আপনাকে জানাতে এসেছে। অবশ্যই আপনাদের যদি কিছু আরো এক্সেস এই বিষয়ে জানা থাকে, আপনারাও শেয়ার করবেন, তাতে আমাদেরও তথ্য ভান্ডার সমৃদ্ধ হবে, আমিও আরো ১০ জন ১০০ জনকে জানাতে পারবো। এটা তো আছেই।
আমি বললাম শেখার কোনো শেষ নেই, বয়স নেই এবং স্থান কাল নির্বিশেষে প্রত্যেকে আমরা শিক্ষা গ্রহণ করি, কখনো জীবনের থেকে, কখনো মানুষের থেকে, কখনো পাঠ্য বইয়ের থেকে, কখনো পরিবেশের থেকে। তো এই বিষয়গুলো আছে, আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে। কখনো যেন এরকম না হয়, সন্দেহবোধ না হয় জীবনে যে আচ্ছা ইনি জানেন তো, আমাদের মনে যেন এরকম কোনো সন্দেহবোধ কখনো না হয়। আমাদের এখনকার জেনারেশনে যারা পড়ায়, যেহেতু এটা আমার বলার কর্তব্যের মধ্যে পড়ে, আমরা যারা ওয়াইটিতে ক্লাস করি, আমরা যখন ওয়াইটিতে দেখি তুলনামূলকভাবে প্রচুর স্টুডেন্টস পাই। আমি তো আমার ইসেতে পেয়েছি প্রচুর প্রচুর হিউজ পরিমাণ স্টুডেন্টস যারা আমার থেকে প্রচুর সিনিয়র্স। ঠিক আছে, এবারে সংকোচবোধ হতেই পারে, কারণ আমরা না সবসময় একটা পরিভাষা তৈরি করে রেখেছি যে টিচার্সদের তারা বড় করে জামা কাপড় পরে বা বৃদ্ধ একজন মানুষ আমাদের বকে চোখে পড়াশোনা করাচ্ছে না, আমরা এভাবেই অভ্যস্ত। তো আস্তে আস্তে না এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হচ্ছে, এবং আমরা যারা আছি, ইভেন আমি নিজেও যখন কারো থেকে শিখি, আমরা চেষ্টা করি একজন হার্ড, একজন মানুষ যিনি একটু ভারী গলায় কথা বলবেন তাদের কথা শুনবো। আমরা না হালকা গলায় জ্ঞানটাকে নিতে পছন্দ করি না বা অভ্যস্ত নই, আমাদের সেটা অভ্যস্ত হতে হবে। মানে যেহেতু এখন সব ইয়াং জেনারেশনের স্টুডেন্ট টিচার্সরা আপনাদের গাইড করে বা পড়ায়, জানবেন তাদের কাছেও জ্ঞানের তেমন ভাবে কমতি থাকে না যারা এই ফিল্ডে কাজ করেন। তো সেই বিশ্বাসটা রাখবেন। প্রত্যেকে বলছি, যে কারোর ক্লাস করুন না কেন, আপনি কোনো টিচারের ক্লাস করুন না কেন, সে অঙ্কের হোক, ম্যাথসের হোক, জিআই এর হোক, জিকে হোক, বাংলা হোক, ইংরেজি হোক, এখন প্রচুর দেখবেন, দেখতে পারবেন। তো আপনারা শুধু বিশ্বাস রাখবেন। আমার মতানুসারে যারা টিচার্স হয়ে এসেছেন তাদের অনেকটা দায়িত্ববোধ থাকে, তারা আপনাদের সঠিকটাই জানাবেন। ঠিক আছে, তো কখনো সংকোচ বোধ করবেন না। এটা একটা বিষয় ছিল। এবার চলে আসি পড়াশোনা, অনেক গল্প হয়ে গেছে, নইলে ক্লাসটা আবার সম্পূর্ণ হবে না। চলে আসি। ঠিক আছে, এইবারে আরো একটা আমরা পেশির কথা বলবো, পেশি বা শারীরিক বৃদ্ধির কথা বলবো। সেটা কিরকম বলুন তো? মানে এটা হচ্ছে পেশির সঞ্চালনের দিক থেকে। ঠিক আছে, একটাকে বলে গ্রস মোটর স্কিল, আরেকটাকে বলে ফাইন মোটর স্কিলস। এবার গ্রস মোটরকে বাংলায় এই মুহূর্তে ঠিক কি ভাষায় আমি উল্লেখ করব আমি ঠিক জানি না। আমি গ্রসকে গ্রসই বলছি এবং ফাইনকে ফাইনই বলছি। ঠিক আছে, এই ধরনের দুটি পেশি সঞ্চালন মাথায় রাখবেন। পেশির সঞ্চালন, পেশি সঞ্চালন মানে মুভমেন্ট। এই যে আপনি যে পেশিগুলো ব্যবহার করছেন, এই যে হাতের ব্যবহার, এই যে আমি বারবার করে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই যে হাতে সঞ্চালন করছি বিভিন্ন ভাবে, এটাকে সঞ্চালন বা এই মুভমেন্টটাকে বলছি আমি। এই যে এগুলো সমস্ত পেশির মধ্যে পড়ে আমাদের। ঠিক আছে, এখানে দু ধরনের বিষয় দেখা যায়, এই মুভমেন্ট গুলো দু ধরনের হয়ে থাকে, একটা গ্রসের ক্ষেত্রে হয়ে থাকে আর একটা ফাইন মোটর স্কিল বলা হয়ে থাকে। একটাকে গ্রস মোটর স্কিল আর একটাকে ফাইন মোটর স্কিল বলবো। খুব ভালো করে লিখে নেবেন, গ্রস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল। গ্রস মোটর স্কিল কি হয়ে থাকে? যখন এই যে বাচ্চাটি ধরুন দাঁড়িয়ে এখানে লাফালাফি করছে, আশা করছি এই বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, লাফালাফি করছে, সে কিন্তু তার বৃহৎ পেশি সঞ্চালন করছে। আপনি যখন দৌড়াচ্ছেন তখন আপনি বৃহৎ পেশি সঞ্চালন করছেন। একটু উদাহরণ দিয়ে বলি, এই যে আমার হাতটা, হাতের কনুই অব্দি অপশনটা দেখছেন, এই যে আমি হাতটাকে বেন্ড করতে পারছি, এটা হচ্ছে আমার বৃহৎ পেশির সঞ্চালন। ঠিক আছে, আপনাকে আমি থাপ্পড় মারছি, এটা আমার একটু বৃহৎ পেশির সঞ্চালন। যখন আমি আপনাকে চিমটি কাটছি তখন কিন্তু এটা ফাইন মোটর সঞ্চালন হলো। এই দুটো আঙুলের ডগা দিয়ে আমি আপনাকে চিমটি কাটছি, এটাকে ফাইন মোটর স্কিল বলা হয়। একটু বাজে উদাহরণ হয়ে গেল, একটু ভালো উদাহরণ দিই। দৌড়ানোটাকে, লাফানোটাকে, সাইকেলিংটাকে, সাঁতার কাটাটাকে, তারপরে হচ্ছে মানে বৃহৎ পেশির সঞ্চালনের মধ্যে আপনি এগুলোকে ফেলতে পারেন। আমি একটু উদাহরণগুলো লিখে নিই, তাহলে হয়তো আপনাদের লিখতে সুবিধা হবে। আপনি সাঁতার নিতে পারেন, হাঁটা নিতে পারেন, এগুলো আপনার হাতের পায়ে বৃহৎ পেশি সঞ্চালন হচ্ছে। ঠিক আছে, আম, কুস্তি হতে পারে, সাইকেলিং হতে পারে, সাইকেল চালানো, লাফানো, দৌড়ানো, এই সমস্ত কিছু আপনি যা দেখছেন যেগুলো বৃহৎ পেশি সঞ্চালনে হয়ে থাকে। বড় বড় পেশিগুলো আপনি ব্যবহার করছেন, বিভিন্ন জয়েন্টস এর ব্যবহার হচ্ছে, বড় কোনো পেশির ব্যবহার হচ্ছে, সেগুলো হচ্ছে গিয়ে আমাদের ক্রস মোটর স্কিলস এর মধ্যে পড়ে। ফাইন মোটর স্কিলস এর মধ্যে কি পড়ে? যেগুলো কোন সূক্ষ্ম কাজকে আইডেন্টিফাই করে। যখন আপনি কোনো কাজ করার জন্য দেহের কোনো সূক্ষ্ম পেশি ব্যবহার করছেন বা সূক্ষ্মতাকে ব্যবহার করছেন, তখন সেটাকে আমরা বলে থাকি ফাইন মোটর স্কিল। মাথা রাখবেন, এখানে সূচে সুতো ভরা। ঠিক আছে, সূচে সুতো ভরা। এখানে আপনার চোখে যেমন তীক্ষ্ণতা কাজ করে, হাতেরও তীক্ষ্ণতা কাজ করে। আপনাকে মনন এবং মনোযোগ সাথে, আপনি আইলাইনার পড়ছেন, এটা একটা সূক্ষ্ম কাজ, নইলে ঘেটে যাবে, নইলে কি বলে ওটাকে, ছোটদের কাজল পড়াতো না, চোখের নিচে এরকম করে লেপে দিতে হবে ব্যাপারটা, ওটা কিন্তু আপনার ফাইন মোটর স্কিলস এর মধ্যে পড়ছে না। তো আপনার লেখা,
হাতের লেখা যেটাকে বলছি, আপনার অঙ্গ সঞ্চালনের মাধ্যমে কোনো কাজ করা, আলপনা আঁকা, তারপর ধরুন হাতের বিভিন্ন মুদ্রাকে দেখানো ফাইন মোটর স্কিলস এর মধ্যে আইডেন্টিফাই করে। আপনি পায়ের টোয়ের ওপর ডিপেন্ড করে কোনো ধরনের আর্ট করলেন, বা ধরুন আপনি নাচ করছেন কোনো কত্থক নৃত্য, বা হচ্ছে গিয়ে আমি ঠিক নাচের সম্পর্কে জানি না, ভুল হলে মার্জনা করবেন। মূলত ভাবে আমি বলতে চাইছি আপনি ধরুন টোয়ের ওপরে বা ফিঙ্গার টিপস এর ওপরে দাঁড়িয়ে কোনো ধরনের কোনো স্টেপস করলেন, যেটিকে আমি আমি বা অন্যান্য সাধারণ মানুষেরা অতটা সহজভাবে ব্যবহার করতে বা সঠিক পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারবেন না যতটা একটা নৃত্যশিল্পী পারবেন। তো এই প্রত্যেকটা বিষয় যেগুলো দেখছেন, যেগুলো করতে গিয়ে আমাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজগুলো করতে গিয়ে যখন দেহের সূক্ষ্মাতি সূক্ষ্ম অঙ্গগুলো সঠিক পারফেকশন বা সঞ্চালন আমরা দেখতে পারি, সেটাকে আমরা ফাইন মোটর স্কিলস বলি। কি কি উদাহরণ দিয়ে দিলাম? সুয়ে সূচ ভরা, সুতো ভরা, পেন্সিল ধরা, আলপনা করা, আইলাইনার করা, সেলাই করা, টুয়ের উপর ডিপেন্ড করে কোনো ধরনের ডান্স করা, এগুলো প্রত্যেকটা একটা সূক্ষ্ম মোটর স্কিলস এর মধ্যে পড়ে। ঠিক আছে, আশা করছি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে শারীরিক কত দিক থেকে কত কত আমরা বিভেদ পেতে পারি। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ডোমেনের মধ্যে পড়ে, অর্থাৎ শারীরিক দিকের মধ্যে পড়ে। যদি সরি বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি বারবার বলবো, বারবার বলবো যে একবার ক্লাসটিকে আরো একবার প্রথম থেকে দেখবেন। যদি বুঝতে অসুবিধা হয় অনেক কথা বলে বোঝানো তার জন্য, এবং ধীরে 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 বোঝানো। সরি, হেঁচকি উঠছে আমার। ঠিক আছে, তো আশা করছি আপনাদের কাছে শারীরিকগত বিষয় বা শারীরিক যে ডেভেলপমেন্টটা হয়ে থাকে সেটিকে আমি আপনাকে বোঝাতে পারলাম। ঠিক আছে, মাথায় রাখবেন ডেভেলপমেন্ট সব সময় পজিটিভ ওয়েতে হয়, এটা আপনার জানা এবং মনে রাখা কর্তব্যের মধ্যে পড়ে। অনেকের মনে হতে পারে যে ডেভেলপমেন্ট এবং গ্রোথ নিয়ে এতটা পড়ানোর কি আছে বা জানানোর কি আছে। মাথায় রাখবেন এর থেকে আপনি পুরো 150 মার্কসে 7 থেকে 8 নম্বর পেতে পারেন। এবং তার সাথে সাথে এটাও মাথায় রাখবেন আপনি যে পড়াশোনাটা করবেন সিডিপির ওপর, সেটা আপনি যে কোনো সাবজেক্টে করুন না কেন বা সিডিপিতে করুন না কেন, সেই প্রত্যেকটি জায়গায় এই বিকাশের ওপর ডিপেন্ড করেই কিন্তু থট গুলো তৈরি হয়েছে। মানে মানুষের দৌড়ানোর ওপর কেউ কথা বলেছে, কেউ মানুষের সেক্সুয়াল দিক সম্পর্কে কথা বলেছে, কেউ মানুষের নৈতিকতার দিক সম্পর্কে কথা বলেছে, পিয়াজে মানুষের কগনিশনের সম্পর্কে কথা বলেছে। তাই এই শারীরিক বিষয় বা জ্ঞানীয় বিষয়, অর্থাৎ যেটাকে কগনিটিভ বলে থাকি আমরা, বা অনুভূতির বিষয় যেটাকে প্রাক্ষবিক দিক বলে থাকি, যেখানে দাঁড়িয়ে আমাদের হয়তো নৈতিকতার দিকটি ডিপেন্ড করে থাকে, আমাদের কোহলবাগ তার উপর তথ্য দিয়েছেন। জ্ঞানীয় বিষয় বিকাশের উপর আমাদের ডিপেন্ড করে তত্ত্ব দিয়েছেন হচ্ছে পিয়াজে। সামাজিক বিষয়ের উপর ডিপেন্ড করে তত্ত্ব দিয়েছেন আমাদের ভাইগৎস্কি। তাছাড়াও আমাদের শারীরিক বা সেক্সুয়াল দিকের উপর একটা ডিপেন্ড করে তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানী ফ্রয়েড। তো এইরকম প্রত্যেকে কিন্তু ডেভেলপমেন্টের উপরে ভিত্তি করে তার উপরে কিন্তু তত্ত্বগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যদি নিচের ভিতটাকে সঠিক না করেন বা ডেভেলপমেন্ট বা বৃদ্ধিকে না বুঝতে চান বা না বোঝেন বা সেই প্রত্যেকটা পরতকে না জানেন, আপনি তত্ত্ব পড়তে পারবেন না। আপনার আপনার মনে হতে পারে মুখস্থ করব, জানবো, চলে যাব, আপনি একটিও কোয়েশ্চেনের উত্তর সলভ করতে পারবেন না। আমি এটাকে আপনাকে ডে 2 তে বলে যাচ্ছি। কেমন? একটু চলে আসি বাকি ডেভেলপমেন্ট গুলো কিরকম হবে। জ্ঞানীয়তে চলে যাই। আমরা তো করে ফেলেছি শারীরিক দিকটা, এবার জ্ঞানীয়। এটাকে অনেক সময় আমরা জ্ঞানীয় বলি, কখনো কগনিশন বলা হয়ে থাকে, কখনো এটাকে মানসিকও বলতে পারি। ঠিক আছে, মানে মস্তিষ্ক প্রসূত। এই জ্ঞানীয় দিক বা কগনিশন দিক কাকে বলা হয়ে থাকে এটা আপনাদের জানা প্রয়োজন। মাথায় রাখবেন আপনি ঝগড়া করছেন, কি সুন্দর উদাহরণ না, ঝগড়া করছেন, এটাকেও আপনার জন্য মস্তিষ্ক দিয়ে ভাবতে হয়। কথা বলা, অঙ্ক করা, যে কোনো ধরনের কাজ করা, যে কোনো কোনো কিছু ভাবা, এই প্রত্যেকটা বিষয় যা কিছু আপনার মস্তিষ্ক প্রসূত, আপনি অঙ্ক করছেন, আপনি রিজনিং করছেন, আপনি কোনো কিছু ভাবছেন, আপনি ঝগড়া করছেন, আপনি কোনো বক্তব্য রাখছেন, আপনি আম, যে কোনো কিছু সমালোচনা করছেন, কারণ এই প্রত্যেকটা বিষয় আপনার কগনিশনের মধ্যে থাকে। কগনিশন বা জ্ঞানীয় দিক, মাথায় রাখবেন কগনিশন বা জ্ঞানীয় দিক হচ্ছে এমন একটা বিষয় যেখানে দাঁড়িয়ে আপনি মস্তিষ্ক প্রসূত কোনো দিককে ভাবতে, বুঝতে, জানতে এবং বোঝাতে সক্ষম। মূলত ভাবে মস্তিষ্ক প্রসূত কোনো বিষয়বস্তু হলেই তা আমাদের জ্ঞানীয় দিককে আইডেন্টিফাই করে। বোঝাতে পারলাম? এবার হঠাৎ করে আপনার প্রশ্ন হতে পারে যে এটার সাথে ডেভেলপমেন্টের সম্পর্ক কি। আমি আমি আপনাকে যদি আপনার 2 বছরের ভার্সনকে বা 2 বছর আগের আপনি কে প্রশ্ন করি, যে কোনো একটা প্রশ্ন করি যে আপনি কি সিডিপি সম্পর্কে জানতেন, আমি
অনেকের কাছে এই উত্তর থাকবে যে আমি সিটিপি সম্পর্কে জানতামই না, এখন নতুন করে জানতে শিখেছি বা বুঝতে শিখেছি। আগে বা পড়েছি 2 বছর আগে যখন পরীক্ষা হয়েছিল প্রাইমারি, পড়েছি ঠিকই কিন্তু বুঝতে অসুবিধা হয়েছিল, এখন যেটা বুঝতে পারি। আমি বলছি না এই ক্লাসের জন্য আপনি বুঝতে পারেন, এটা হচ্ছে সময়ের পার্থক্য। সময়ের পার্থক্যে ডেভেলপমেন্টের সাথে শারীরিক গ্রোথের সাথে আপনি কি করেন বলুন তো, প্রত্যেকটা বিষয়কে বুঝতে শুরু করেন। যেমন আমি ধরুন এই 2+2 যদি কোনো একটা 4 বছরের বাচ্চাকে আমি জিজ্ঞেস করি, সে কিন্তু প্রপারলি এটার অ্যান্সার করতেও পারে 4 বা নাও করতে পারে। কেউ এটাকে যদি 7 বছরের বাচ্চাকেও জিজ্ঞেস করি, তাদের মধ্যে কনফিউশন থেকে সে হয়তো 22 বলে দিল, সেই মাঝের ক্লাসটাকে উড়িয়েই দিল, তার কাছে কোনো ভ্যালুয়েশনই নেই। সে বললো যে, নইলে বললো যে 2 আর 2, 22 বলতে পারছে না সে। এইবারে এটা আপনার সময়ের সাথে গ্রোথকে বোঝায়। যেটা আপনি বুঝতে পারছিলেন না কিছুদিন আগে পর্যন্ত বয়সজনিত কারণে, মস্তিষ্কের বৃদ্ধিজনিত কারণে, সেটা আপনি আজকে আইডেন্টিফাই করে বুঝতে পারছেন, জানতে পারছেন, বলতে পারছেন, বোঝাতে পারছেন, আত্মস্থ করতে পারছেন। মস্তিষ্ক প্রসূত এই প্রত্যেকটা বিষয় যে আমি বললাম, এগুলো যখন আপনার মধ্যে থেকে ঘটে থাকে, তখন সেটাকে আমরা জ্ঞানীয় বা কগনিশনের বিকাশ বলে থাকি। ঠিক আছে? যে আপনি আহ কালো এবং সাদার মধ্যে পার্থক্য করতে পারতেন না, কারণ আপনি জানতেনই না কালো এবং সাদার মধ্যে পার্থক্যটা কোথায়। ঠিক আছে? আপনি আস্তে আস্তে বুঝতে পারলেন এটাকে কালো বলে, আর এই যে আমি যে কালিটাকে দিয়ে লিখছি সেটা হচ্ছে সাদা। আপনাকে যদি 4 বছর বয়সে সেটাকে আলাদা করতে দেওয়া হয়, আপনি 5 বছর বয়সে গিয়ে কিন্তু সেটা পারবেন। কেন পারবেন? কারণ আপনার জ্ঞানীয় দিকে ডেভেলপমেন্ট হয়েছে, আপনি বুঝতে শিখেছেন, বুঝতে পারছেন। মস্তিষ্কের সেই ক্ষমতা ধীরে ধীরে সময়ের সাথে আসে। ঠিক আছে? হঠাৎ করে কেউ এসে আমাদের মধ্যে বসিয়ে দিয়ে যায় না, বা আমরা হঠাৎ করে জন্মসূত্রে কি বলবো ক্লাস 12-11 এর ম্যাথস বা সায়েন্স বা কোনো থিওরি বুঝতে সক্ষম হই না, বা সাহিত্যের কোনো পরিভাষা বুঝতে সক্ষম হই না। ধীরে ধীরে সময়ের সাথে, মস্তিষ্কের বিকাশের সাথে এই যে পরিবর্তন, বোঝা থেকে না বোঝা এবং বা না বোঝা থেকে বোঝা এবং বোঝা থেকে পারফেকশনের জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে গিয়ে জ্ঞানীয় ডেভেলপমেন্টকে আইডেন্টিফাই করে। আমি বোঝাতে পারলাম? প্রত্যেকটা বিষয় যা আপনি ভাবছেন, যা আপনি বলছেন, করছেন, যা আপনার মস্তিষ্ক প্রসূত, সেটা ঝগড়া হতে পারে, সমালোচনা হতে পারে, কাজ হতে পারে, অঙ্ক হতে পারে, ভাষা হতে পারে, যা কিছুই হোক না কেন, সেই প্রত্যেকটা বিষয় আপনার জ্ঞানীয় ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে? বোঝাতে পারলাম? এবং যখন আপনি একটা না পারার জায়গা থেকে পারার জায়গায় উতরাচ্ছেন, এটা আপনার বিকাশের আইডেন্টিফিকেশন। তাই আমরা এটাকে জ্ঞানীয় বিকাশ বলি। আশা করি জলের মতো ক্লিয়ার। কারোর কাছে কোনো প্রশ্ন আশা করি থাকবে না, অবশ্যই যদি প্রশ্ন থাকে কিন্তু জিজ্ঞেস করবেন। ঠিক আছে? এইবারে আমরা আর দুটো দিককে দেখব। সেটা কি কি দিক বলুন তো? আমাদের অনুভূতির দিক এবং আমাদের সামাজিক দিক। ঠিক আছে? ভাবুন সামাজিক দিকেও বিকাশ হয়। আমি যখন সিটিপি প্রথম পড়তে শুরু করি, আমি নিজেও জানতাম না, এবং তারপরে এতটা ইন্টারেস্ট মনে হলো, তো আমি এ নিয়ে প্রচুর ঘাটাঘাটি করেছি এবং প্রচুর জানাজানি করেছি। একটু দেখবেন। ঠিক আছে? এবারে আমরা যেটা আলোচনা করব সেটা অনুভূতির দিক। অনুভূতি বা বাংলায় যেটাকে প্রাক্ষোভিক, ইংরেজিতে যেটাকে ইমোশনাল দিক বলে থাকি। ঠিক আছে? এই সম্পর্কে আপনার হঠাৎ করে মনে হবে না অনুভূতিরও আবার বিকাশ হয়, এটা তো একেবারেই যাতা হয়ে গেল। ঠিক আছে? হয়। কিভাবে হয়? আম, অনুভূতি মানে কি? আমাদের ভালো লাগা, খারাপ লাগা, কান্না, হাসি, রাগ, অভিমান, এই প্রত্যেকটা আপনার অনুভূতি, আপনার ফিলিং। আমরা যদি ইংরেজিতে বলি সহজে বুঝতে পারবেন, আপনার ফিলিং গুলোকে অনুভূতি বলি আমরা। ঠিক আছে? এর মধ্যেও না ওঠা পড়া হয়, এর মধ্যেও বোঝা হয়। কিরকম বোঝা? এই উদাহরণটা দিলে আমাদের কাছে অনেকটা সহজ হয়। আমাদের জীবন পর্বে তো আমাদের বহু ঘটনা ঘটে। বিশেষ করে প্রত্যেক মানুষের জীবনে প্রেম জাতীয় ঘটনাটা ঘটে, এবং বা কারোর সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, দেখবেন আমরা খুব সহজে কোনো একটা মানুষের কাছে গিয়ে ব্যক্ত করি যে, জানিস তো ভাই আমার সাথে না এটা হয়েছে, জানিস তো এরকম এরকম হয়েছে, আমার মা বাবা আজকে ভীষণ খারাপ ব্যবহার করেছে, আমরা কারো কাছে গিয়ে বলে দিই। এই যে বলার ব্যাপারটা, এটা মানে কি হলো? আমি অনুভূতি কারো কাছে প্রকাশ করছি। এবার পরবর্তী সময় দেখবেন যে আমরা না বলার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাই। এই যে এত বলতাম, এত বলতাম, এত বলতাম, সকলকে বলে বেড়াতাম, সেখান থেকে সরাসরি ভাবে কাউকে না বলার পজিশন, নিজের মধ্যে আত্মস্থ করা, নিজেকে নিজের মধ্যে রেখে দেওয়া, কাউকে প্রকাশ করছি না, এবং নিজে সেটাকে বুঝে তার উপরে আমরা ডিসিশন যখন নিচ্ছি, এটা হচ্ছে অনুভূতির বিকাশ। আপনি বুঝতে পারবেন যে কোনো একটা সময় গিয়ে আপনি বুঝতে পারেন, আচ্ছা এ আমার ভালো চায় না, আমি নেগেটিভ বলছি, তার উপর আরো একবার নেগেটিভিটির বিষয় আমার উপর চাপিয়ে দিচ্ছে, এটা ঠিক নয়। আপনি এটা বুঝতে শিখেন। আপনার মনে হলো যে আপনি যে মানুষটার কাছে গিয়ে অনুভূতিগুলোকে ব্যক্ত করছেন, সে হয়তো আপনার লাইফে আরো বেশি অশান্তিকে টেনে আনছে ওই জায়গাটাকে ক্যাপচার করে।
অবশ্যই সেখানে মস্তিষ্ক প্রসূত দিক আছে, কিন্তু আপনি বুঝে গেলেন যে অনুভূতিটা কোন জায়গায় প্রেজেন্ট করা যায় আর কোন জায়গায় প্রেজেন্ট করা যায় না। আমরা তো সবাইকে সব কথা বলি না, এখন তো আমরা বড় হয়ে গেছি, তাই না? এই যে সবাইকে সব কথা না বলার ব্যাপারটা, এটা একটা অনুভূতি প্রবণ দিক। এই যে কাকে বলতে হবে, কাকে বলতে হবে না, এটা একটা অনুভূতি প্রবণ দিক। এই যে 18 বছর বয়সে যে বিষয়টার জন্য আমি হাউমাউ করে কাঁদতাম, 25 বছর বয়সে গিয়ে কাঁদবো না, এবং নিজেকে সামলে নেব এবং তার উপর ডিসিশন নেবো, এটা একটা অনুভূতি প্রবণ দিক। এই যে সামলে নেওয়ার বিষয়টা, এটাকে ডেভেলপমেন্ট বলে। এটা অনুভূতির ডেভেলপমেন্ট, যেখান থেকে আপনি নিজে একটি আপনার থেকে যদি আমি 8 বছর বয়সে একটা বল কেড়ে নিই, আপনি যদি কান্নাকাটি করেন 15 বছর বয়সে, সেজন্য আপনি কান্নাকাটি করবেন না। আপনি বিষয়টাকে বুঝে দেখার চেষ্টা করবেন যে কেন হলো এটা, বা এটা আদৌ সঠিক হলো। যদি সঠিক না হয়ে থাকে, আমাকে সেখান থেকে সরে আসতে হবে, এনাদের কাছে আর যাওয়া যাবে না, ব্যাপারটা এরকম। তো এটা আপনার অনুভূতি প্রবন্ধ, এবং আপনি ভীষণ শক্ত হয়ে ওঠেন, আপনি ভীষণ দৃঢ় হয়ে ওঠেন। এই যে ব্যাপারটা, যেটা আমাদের আগে স্টেবিলিটিটা থাকে না, সেটা পরবর্তী সময় আসে। এটা আপনার অনুভূতির সুস্পষ্টতা এবং বিকাশ। এটাকে আমরা অনুভূতি বা প্রাক্ষবিক বা ইমোশনাল ডেভেলপমেন্ট বলে থাকি। এটা সময়ের সাথে, বয়সের সাথে এবং আমাদের গ্রোথের সাথে আমাদের মধ্যে এসে থাকে। একদিনে দুদিনে, হঠাৎ করে 2 বছর বয়সে একেবারেই চলে আসে না। 5 বছর থেকে শুরু হয়, মানে এক একবার এক এক রকম ভাবে আমরা বিভিন্ন ব্যক্তিত্বের ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, মানে সম্পূর্ণ আলাদা নয়, গা ঘেঁষা। এবারে যে ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে সামাজিক, এবং আমাদের শেষ দিক আজকের জন্য। ঠিক আছে, আমরা ছোট ছোট করে ক্লাসেস নিচ্ছি, কারণ আমাদের কাছে খুব বেশি থিওরি নেই। ছোট্টর মধ্যে আপনাদের প্রত্যেকটা ডিটেলস সঠিকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আমরা বেশ কিছু মাস এই থিওরি ক্লাসের মধ্যে দিয়ে যাব, আমি বারবার করে সেটা আপনাদের জানাচ্ছি। ঠিক আছে, একটু চলে যাই সামাজিক দিকে। সামাজিক বা সোশ্যাল ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়ে থাকে। এই সোশ্যাল ডেভেলপমেন্ট কেমন জিনিস হয়, আমি এই উদাহরণটাও প্রচুর দিয়ে থাকি। আপনি 5 বছর বয়সে আপনার পাশের বাড়ির দাদাকে গিয়ে থাপ্পড় মেরেছেন। যদি 15 বছর বয়সে গিয়ে মারেন, তাহলে সেই দাদা উল্টো আপনাকে থাপ্পড় মারবে। ঠিক আছে, কারণ 5 বছর বয়সে মারাটা না বোঝা ছিল, 15 বছর বয়সে বলছে মানে মারাটা একটা বোঝা জিনিস হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনাকে এটা বুঝতে শেখানো হবে যে বড়দেরকে থাপ্পড় মারা যায় না, এটা আমাদের কালচারের মধ্যে পড়ে। এবং এই কালচার কিসের সাথে এসেছে, আমাদের সমাজের সাথে এসেছে। 18 বছর বয়সের পরে আপনাকে গাড়ি চালানোর একটা লাইসেন্স প্রোভাইড করা হয়, তার আগে আপনাকে গাড়ি চালাতে দেওয়া হয় না। এটা একটা সামাজিক মাপদণ্ডের মধ্যে পড়ে। বড়দেরকে সম্মান করতে হয়, ছোটদেরকে ভালোবাসতে হয়, বড়দের গায়ে হাত তোলা যায় না, খারাপ কথা বলা যায় না, মেয়েদের বিয়ে হয়, ছেলেরা বিয়ে করে, এগুলো একটা সামাজিক ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে, এবারে এই বিয়ে কথাটাকে বাদ দিয়ে ডেভেলপমেন্টের মধ্যে, ঠিক আছে, কারণ ডেভেলপমেন্ট আমাদের সবসময় পজিটিভিটির দিককে আইডেন্টিফাই করে। এবং আপনাকে একটি গণ্ডির মধ্যে বেঁধে দিলেও সমাজের মধ্যে এরকম প্রচুর চেতনাবোধ রয়েছে যা আপনার মধ্যে জাগ্রত হয়। এই যে যে ট্রাফিক রুলের কথা বললাম, যে ট্রাফিক রুল ভাঙতে নেই বা ভাঙা উচিত নয়, তাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আপনি 7-8 বছর বয়সে বুঝবেন না, বা 12 বছর বয়সে বুঝবেন না, 18, 19 বা 22 বছর বয়সে গিয়ে এটা আপনি বুঝতে শিখবেন। এটা একটা সমাজের কনস্ট্রাক্ট তৈরি করা, সমাজের নির্দিষ্ট নিয়ম এবং নীতিগুলোকে বোঝা, তাকে আন্ডারস্ট্যান্ড করা, তাকে মেনে চলা এবং তার সাপেক্ষে চলা, ঠিককে ঠিক বলতে পারা, ভুলকে ভুল বলতে পারা, সমাজের কাঠামো গঠনে নিজের ভূমিকাকে রাখা, এগুলো সামাজিক ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। একটু ভারী শব্দের ব্যবহার করলাম ঠিকই, তবে এর পরবর্তীতে আমরা যখন এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, বিষয়টা কিন্তু আপনার কাছে খুব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আশা করছি এই অবধি ক্লিয়ার। আর একটা বিষয় আমি আপনাদের ছোট্ট করে দেখাবো, আগের দিন এই বিষয়টা বলেছি, তবুও যেহেতু আনুষাঙ্গিক বিষয়টা, তাই আমি আপনাদের সাথে আলোচনা করব। কি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে এই বিষয়ে মাথায় রাখবেন। এই যে আমরা যেই ফিজিক্যাল দিক, কগনিশন, ইমোশন এবং সোশ্যাল, এই 4টি দিকের কথা বললাম, এরা একে অপরের সাথে সম্পর্কিত। মাথায় রাখবেন, কগনিশন, ফিজিক্যাল, ইমোশনাল এবং সোশ্যাল দিক, এই প্রত্যেকেই, এই ছবিটাকে মাথায় রাখবেন। ঠিক আছে, একে অপরের সাথে সম্পর্কিত, কগনিশন, ইমোশন, ফিজিক্যাল এবং বলুন সোশ্যাল। ঠিক আছে, এবারে অনেকের কাছে প্রশ্ন হতে পারে, মানে এটা 2022-এও প্রশ্ন হতে দেখা গেছে, যে কগনিশন বা কগনিটিভ ডেভেলপমেন্টকে, ইমোশনাল ডেভেলপমেন্টকে ঘাটতি দিতে পারে বা ঘাটতি করতে পারে। অবশ্যই, আপনি যদি কোনো একটা বিষয় সম্পর্কে না জানেন, আপনার মধ্যে সেই অনুভূতির ঘাটতি তো থাকবে।
মানে আপনি কোনো সমাজের দৃঢ়বদ্ধ চেতনার মধ্যে আবদ্ধ রয়েছেন যে মেয়েরা বাড়িতেই বসে কাজ করবে, মেয়েরা বাইরে যাবে না, বা আরো কিছু যে নিয়মগুলো রয়েছে, ছেলেদের কাজ করতেই হবে, তাদের উপর অর্থনৈতিক সব বোঝা চাপিয়ে দিতে হবে, আপনি দৃঢ় সীমাবদ্ধতায় রয়েছেন। কারণ কি? আপনি পৃথিবীটাকে ঘুরে দেখেননি, আপনি শুধু ওই সমাজের যেটুকুনি স্ট্রাকচার আপনার চোখে পড়েছে আপনি সেটুকুনি দেখেছেন, সেটুকুনি আপনার সীমিত জ্ঞান রয়েছে, আপনার জ্ঞানের বিকাশ হয়নি। যেহেতু আপনার জ্ঞানের বিকাশ হয়নি, সেহেতু আপনার ইমোশনস এরও তো বিকাশ হবে না। মানে আপনি যখন দেখবেন কোন একজন স্বাধীনচেতা মহিলা বা স্বাধীনচেতা পুরুষ হয়তো ঘরে বসে রান্না করছেন, তার স্ত্রী হয়তো কাজে যাচ্ছেন, সেটা নিয়ে আপনি খিল্লি করবেন। কারণ কি? তার মধ্যে আপনার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, আপনার অনুভূতির সীমাবদ্ধতা রয়েছে। তার মানে কি হলো? আমাদের কগনিশন ইমোশনের মধ্যে এফেক্ট করলো। ঠিক তেমনই ভাবে ইমোশনও কিন্তু কগনিশনের উপর এফেক্ট করতে পারে। কিভাবে বলুন তো? এই যে ধরুন আপনি একটি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার পরীক্ষার সময় কোনো ধরনের অঘটন ঘটলো, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো দুর্ঘটনা প্রবণ ঘটনা আপনার বাড়িতে ঘটলো, আপনার ইমোশনে আঘাত লাগলো, আপনার খারাপ লাগছে, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। এরপরে আপনি একটি পরীক্ষা দিতে যাচ্ছেন, অবশ্যই কগনিশন পরীক্ষা, একটা জ্ঞানীয় বিষয় চলে আসছে, বা একটা ইন্টারভিউ আপনি দিতে যাচ্ছেন, আপনি কি ততটা সঠিকভাবে দিতে পারতেন যতটা ওই দুর্ঘটনার আগে হয়ে আপনি যেরকম প্রিপেয়ার ছিলেন? তারপরে কি সেই প্রিপারেশনটা আপনার কাছে থাকবে? আপনার মেন্টাল ফেস কি সেরকম থাকবে? একদমই থাকবে না। কারণ কি? কারণ আপনার ইমোশনস আপনার কগনিশনকে এফেক্ট করে। ঠিক তেমনই ভাবে ফিজিক্যাল বলুন, সোশ্যাল বলুন, যে কোনো একটি দিককে আপনি ধরে নিন, প্রত্যেকের উপরে এফেক্ট করে। ঠিক আছে? আশা করছি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার এবং জলের মতো স্পষ্ট। যদি স্পষ্ট না হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ঠিক আছে? এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা, আমাদের ক্লাসটা শেষ করে দেব। এগুলো আপনাদের তথ্য ছিল। এই অবধি ছিল আজকের ক্লাস। আশা করছি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বা টেলিগ্রাম চ্যানেলে জানাবেন। ক্লাসের সমস্ত ডিটেলস সোম, বুধ, শুক্র দুপুর 2টোর সময় প্রত্যেক দিনই আপলোড করা হচ্ছে। প্রত্যেক সপ্তাহে ইচ এন্ড এভরিডে রেকর্ডেড ভার্সনে ক্লাস যাবে আপনাদের। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করবেন। আর অবশ্যই জানাবেন যে ক্লাসগুলো কেমন লাগছে, আরো কিভাবে ক্লাসেস দিলে আপনাদের উপকার হয়। অবশ্যই যদি ভালো লেগে থাকে ক্লাসগুলোকে কাইন্ডলি শেয়ার করবেন। কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কিভাবে পড়লে আরো বেশি আপনাদের সুবিধা হয়, বা কোথাও অসুবিধা থাকলে সেই প্রশ্ন করতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। এইটুকুনি। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য, এন্ড থ্যাংক ইউ সো মাচ, এন্ড বি ইয়োরসেলফ এন্ড সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনার মধ্যে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলকে নমস্কার। আজকে ক্লাস এই অবধি।